আমেরিকার প্রধান নিরাপত্তা উপদেষ্টা তুলসী গ্যাবার্ড তিনি আসছেন দক্ষিণ এশীয় অঞ্চলে সফরে। বিশেষ করে ভারত সফরটা তার সবথেকে গুরুত্বপূর্ণ। ভারত সফরে তিনি যখন আসছেন কয়েকদিনের মধ্যেই শোনা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পও আসছেন ভারতে। এই দুজনের সফরকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে এরই মাঝে আলোচনা শুরু হয়েছে। এদিকে সেনাবাহিনী ভারতীয় পত্রপত্রিকায় তাদের সম্পর্কে যে সকল খবর প্রচার করা হচ্ছে সেই ব্যাপারে তাদের মতামত প্রকাশ করেছে। আইএসপিআর থেকে সেই মতামত প্রকাশ করা হয়েছে। কি ঘটতে যাচ্ছে সামনের দিনগুলোতে, রাজনৈতিক অবস্থা কি হতে চলেছে সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে তাদের সাথে থাকতে পারেন। ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। আমাদের ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখতে পারেন প্রজাপতি.টিভি। চলে যাই মূল ভিডিওতে। মূল আলোচনায় যাওয়ার আগে একটা ব্যাপার আলোচনা করে নিই। দেশে এখনও মব চলছে। পবিত্র রমজানে যখন আমরা গর্ব সহকারে বলি ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম শান্তির বার্তা দেয়, যে ধর্ম অন্যের উপরে জোর জবরদস্তি করে না, যে ধর্মে আকৃষ্ট হয়ে হাজার হাজার বছর ধরে মানুষ ইসলামের দিকে আসছে, ইসলামের দিকে ধাবিত হচ্ছে, ইসলামের সেই মায়া মমতা দেখেই মূলত ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছিল জনগণ। সেই ইসলামকে আমরা কি বিতর্কিত করছি? সেই ইসলামের মান সম্মানকে আমরা কি ভুলণ্ঠিত করছি মবের মাধ্যমে? পবিত্র রমজানে মব চলছে। কদিন আগেই দেখলাম বেশ কিছু দোকানে ভাঙচুর করা হয়েছে। ভাঙচুর করে সেগুলো একেবারে তছনছ করে দেওয়া হয়েছে। দোকানের ভিতরে যারা ছিল তাদেরকে বেধড়ক পেটানো হয়েছে। আজকে আমরা দেখলাম লক্ষ্মীপুরে একজন বয়স্ক মানুষ দাঁড়িতে মেহেদি লাগানো, লাল রং করা এই ভদ্রলোক, মাথায় টুপি দেয়া, পাঞ্জাবি পরা এই ভদ্রলোক 10-12 জনের একটা দল নিয়ে মব তৈরি করলেন লক্ষ্মীপুর শহরে বিভিন্ন দোকানে দোকানে একটা লাঠি হাতে করে। এই ছবিটা দেখুন, লাঠি হাতে করে একজনকে দোকান থেকে বের করে নিয়ে এসে তাকে শাসানো হচ্ছে এবং প্রশ্ন করা হচ্ছে, আপনি কি মুসলমান হলে রোজা রাখেন না কেন? এবং তাকে কান ধরানো হয়েছে। সেই বয়স্ক লোকটাকে কান ধরে উঠবস করানো হয়েছে, লাঠি দিয়ে মারতে যাওয়া হয়েছে। মজার ব্যাপার হচ্ছে এটা বেশ কিছু দোকানে ঘটনা হয়েছে। আর এক দোকানে গিয়ে বলা হয়েছে যে তোর দোকানে কোনো মুসলিম খরিদ্দার যদি আসে তাহলে তার কাছে বিক্রি করবি না, বলবি যে দোকানে বিক্রি করা যাবে না, যদি সেটা না করিস তাহলে তোর খবর আছে। এই যে ব্যাপারগুলো, এটা ইসলাম ধর্মে কোথায় এই ভদ্রলোক পেলেন কিংবা তার দলবল পেল, সেটা একটা বড় প্রশ্ন। মজার ব্যাপার যেটা বলছিলাম যে আমাদের গণমাধ্যমগুলো সেটা নিয়ে নিউজ না করে, সেটা নিয়ে প্রতিবাদমূলক নিউজ না করে কিংবা এই ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি মানুষ চাচ্ছে কিনা সেই ধরনের গণসচেতনতামূলক নিউজ না করে ওই ব্যক্তিকে ফলো করে ভিডিও করে চ্যানেলের কন্টেন্ট বানিয়ে শুধুমাত্র সেই ভিডিও, সে দোকানে যাচ্ছে, একে ধরছে ওকে ধরছে, কান ধরে উঠবস করাচ্ছে, একে ধমক দিচ্ছে ইসলামের দোহাই দিয়ে, সেই ভিডিও যমুনা টিভির মতো গণমাধ্যম হুবহু শুধুমাত্র ভিডিও প্রকাশ করছে, অথচ তাদের কোনো অনুসন্ধানী রিপোর্ট নেই। এই ব্যক্তির মতো ব্যক্তিদের যদি গ্রেপ্তার করে শাস্তির আওতায় না আনা হয় তাহলে ইসলামের মান সম্মান ভুলণ্ঠিত হবে বলেও মনে করছেন অনেকে। রোজার দিনে মব তৈরি করা, জোর করে মানুষকে রোজা রাখার থিওরি শেখানো, রোজা যে সবার উপরে ফরজ নয়, মুসলিম হলেও যে রোজা সবার উপরে ফরজ নয়, আর রোজা কেন, ইসলামের কোনো বিধান সম্পর্কেই আপনি যে কারো উপরে জোর করতে পারেন না, খুব বেশি হলে দাওয়াত দিতে পারেন এবং আপনার দাওয়াতে মুগ্ধ হয়েই মানুষ আপনার দিকে ধাবিত হবে, সেই ব্যাপারটা
আমাদের প্রিয় নবীজির সেই আদর্শ আমরা ভুলে জঙ্গিপনার ইসলাম কায়েম করতে চলেছি। এর থেকে পরিত্রাণ উচিত। আমার মনে হয় যে এই ধরনের কর্মকাণ্ড যারা ঘটাচ্ছে, আজকে লক্ষ্মীপুরে যে ব্যক্তি এই 10-12 জনকে নিয়ে এই ঘটনা ঘটালো, তাকে ইমিডিয়েট গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা উচিত। তা না হলে ইসলাম অবমানিত হবে। চলে যাই মূল আলোচনায়। বলছিলাম, তুলসী গ্যাবার্ড আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা, তিনি ভারত সফরে আসছেন এবং তার পরপরই ডোনাল্ড ট্রাম্পও ভারত সফরে আসছেন। তুলসী গ্যাবার্ডের ভারত সফর নিশ্চিত হয়েছে। তিনি আগামী সপ্তাহে ভারতে প্রবেশ করছেন এবং ভারতে এসে আমেরিকা ভারতের দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে তো আলোচনা হবেই, নিরাপত্তা বিষয়ক আলোচনা হবে এবং দক্ষিণ এশীয় অঞ্চলের নিরাপত্তা বিষয়ক আলোচনা হবে। অজিত দোভাল, ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ভারতীয় ম্যাজিক ম্যান বলা হয় তাকে, তার সঙ্গে মূলত মূল আলোচনাটা হবে। নরেন্দ্র মোদীর সঙ্গেও হবে। যখন তুলসী গ্যাবার্ড আসছেন তখন বাংলাদেশের প্রসঙ্গ খুব করে আলোচিত হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সরকার, বাংলাদেশের আগের সরকার, একেবারে স্পষ্ট করে বললে বলা যায় ইউনূস সরকারের ভবিষ্যৎ কি হবে, শেখ হাসিনার ভবিষ্যৎ কি হবে ভারতে, শেখ হাসিনা তাকে ভারত বাংলাদেশকে ফেরত দেবে কিনা, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি ঠেলে দেবে কিনা, নাকি শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়ে তুলসী গ্যাবার্ড এবং অজিত দোভাল বাংলাদেশ সরকারকে, ডক্টর ইউনূস সরকারকে চাপে ফেলবে, এরকম নানা ইকুয়েশন তৈরি হচ্ছে। ভারতীয় মিডিয়ায় নানা রকমের মুখরোচক খবর বলা হচ্ছে। সেই খবরের দিকে যদি আমি দৃষ্টিপাত নাও দিই, সেই খবরকে যদি আমি মূল্যায়ন নাও করে, তাও অন্তত এটুকু বলা যায় যে তুলসী গ্যাবার্ডের এই সফরে বাংলাদেশ অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ হয়ে সামনে আসবে। এবং তুলসী গ্যাবার্ডের এই সফরের পরপরই ডোনাল্ড ট্রাম্পের সফর। তার মানে হচ্ছে যে এই মাসের মধ্যে শেখ হাসিনার ভবিষ্যৎটা আমার মনে হয় পরিষ্কার হয়ে যাবে। শেখ হাসিনার ভবিষ্যৎটা কি দাঁড়াচ্ছে এবং শেখ হাসিনার ভবিষ্যৎটা পজিটিভ নেগেটিভ যেদিকেই যাক, তার পক্ষে কিংবা তার বিপক্ষে যেদিকেই যাক না কেন, ডক্টর ইউনূসের ভবিষ্যৎ কি হচ্ছে সেটাও একটা বড় বিষয়। ডক্টর ইউনূস ডোনাল্ড ট্রাম্পের আস্থাভাজন ব্যক্তি নন, এটা আমরা আগে থেকেই জানি। সেই ক্ষেত্রে তার অবস্থা কি হচ্ছে, তার সরকার টিকতে পারবে কিনা, আমেরিকার চাপ কি কেমন হবে, আমেরিকার চাপ বাড়লে আন্তর্জাতিক সমস্ত চাপই যে বাড়বে এটাও নিশ্চিত। সেদিকেই আমাদের আসলে তাকিয়ে থাকতে হবে। যখন আমরা তুলসী গ্যাবার্ডের এই সফরকে নিয়ে নানা রকমের আলোচনা দেখছি, নানা রকমের আলোচনা শুনছি, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে ভারতীয় মিডিয়ায় যে সকল খবর করা হচ্ছে, সেনাবাহিনীর ভেতরে বিদ্রোহ, কু, একজনকে অ্যারেস্ট করা, 12 জনকে গৃহবন্দী করে রাখা সহ অনেক খবরই ভারতীয় মিডিয়ায় দেয়া হচ্ছে। বলা হচ্ছে সেনাবাহিনীর একজন জেনারেলকে অ্যারেস্ট করা হয়েছে এবং 12 জনকে গৃহবন্দী করে রাখা হয়েছে। খুব শীঘ্রই সেনাবাহিনী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করবে, ইউনূস সরকারকে সরিয়ে ইউনূসকে গ্রেপ্তার করবে, এরকম নানা খবর আমরা ভারতীয় মিডিয়ায় শুনতে পাচ্ছি। স্পেসিফিক কোন খবরগুলোর প্রতিবাদ করলো সেনাবাহিনী সেটা খুব একটা স্পষ্ট না হলেও ওভারঅল তারা তাদের মতামত ব্যক্ত করেছে। আইএসপিআর থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনী একটা সুরক্ষিত, সুসজ্জিত চেন অফ কমান্ডের একটা বাহিনী। এই বাহিনীর অভ্যন্তরে কোনো কিছু ঘটেনি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী বলিষ্ঠ অবস্থানে রয়েছে। মূলত সেনাবাহিনীর অভ্যন্তরে যে ভাঙনের কথা বলা হচ্ছে ভারতীয় মিডিয়াতে, সেগুলোরই প্রতিবাদ করা হয়েছে। এর আগে পর্যন্ত আমরা সেনাবাহিনীর কোনো স্পষ্ট বার্তা পাইনি। এই প্রথম আইএসপিআর থেকে স্পষ্ট বার্তা দেয়া হলো যে সেনাবাহিনী সঠিক এবং সাবলীল অবস্থায় রয়েছে, তাদের মধ্যে কোনো ভাঙন সৃষ্টি হয়নি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী তার চেন অফ কমান্ড ঠিক রেখে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে, এরকম কথাই তারা বলার চেষ্টা করেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে যখন প্রতিবাদ জানানো হলো তখন ভারতীয় মিডিয়ায় প্রচারিত অনেক কিছু বিষয়েই এখন ধোঁয়াশা সৃষ্টি হবে। কিন্তু ভারতীয় মিডিয়া সেনাবাহিনীর অভ্যন্তরে কি ঘটছে, এইগুলো কোথায় থেকে পাচ্ছে, ভারতীয় গোয়েন্দা
গোয়েন্দা সংস্থা তাদেরকে সরবরাহ করছে নাকি এগুলো আজগবি মিথ্যা খবর, সেটাও বোধহয় সময়ই প্রমাণ করে দেবে। যাই হোক, সব মিলিয়ে যে অবস্থাটা চলছে, ও আরেকটা ব্যাপার আলোচনা করা যেতেই পারে, সেটা হচ্ছে যে দেশে সম্প্রতি 2 দিন হলো 2013 সালের যে গণজাগরণ মঞ্চ, সেই গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে এই সমন্বয়করা, ছাত্র জনতার নামে যে সমন্বয়করা, সাবেক সমন্বয়করা, নাহিদ ইসলামের মতে সমন্বয়ক পদটি আর নেই, সমন্বয়কের কোনো অস্তিত্ব নেই। তার মানে হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি, এই পার্টি থেকেই গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে একটা বড় ধরনের আন্দোলন গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে, এবং হাসনাত আবদুল্লাহর একটা স্ট্যাটাস সেটা একেবারে স্পষ্ট করে দেয়। গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে তার স্ট্যাটাস, লাল ব্যাকগ্রাউন্ডে তার স্ট্যাটাসটা খুবই গুরুত্বপূর্ণ, এবং গণজাগরণ মঞ্চের অন্যতম মুখ লাকি আক্তার, তাকে গ্রেপ্তারের জন্য গতকালকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল দেখেছি। কিন্তু কেন হঠাৎ করে লাকি আক্তারকে গ্রেপ্তার করতে হবে, কেন গণজাগরণ মঞ্চে যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করতে হবে, ব্যাপারগুলো ধোঁয়াশা। লাকি আক্তার গতকালকে যে দিনের বেলায় পুলিশের সঙ্গে যে মারামারি ধস্তাধস্তি, পুলিশের একজন অফিসার যে নারীটিকে ঘুষি মারছিল, সেই নারীটি আসলে লাকি আক্তার, পরে নিশ্চিত হওয়া গেছে। এবং সেই কর্মকাণ্ড এই বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষের যারা, সেই মিছিলটা বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে যারা, তাদের ছিল না, সেই মিছিলটি নাকি গণজাগরণ মঞ্চের সাপোর্টারদের ছিল, এবং তারা পুলিশকে বিতর্কিত করেছে, তারা প্রধান উপদেষ্টাকে বিতর্কিত করেছে। তারা ধর্ষকদের বিচার চেয়ে যদি কাউকে বিতর্কিত করে, ধর্ষণের বিচার চেয়ে যদি তারা ভুল করে থাকে, তাহলে তারা মহা অপরাধী করেছে। হঠাৎ করে গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে এরকম ব্যাপারে কেউ কেউ আবার লেখালেখি করছেন এমনও যে 2013 গণজাগরণ মঞ্চে এখনকার উপদেষ্টা পরিষদের একাধিক সদস্য ছিলেন, তাহলে তাদেরও বিচার হবে। এখনকার যে রাজনৈতিক নেতারা, জুনায়েদ সাকি সহ অনেকেই এই গণজাগরণ মঞ্চের সঙ্গে সংযুক্ত ছিলেন, তাহলে তাদেরকেও কি ফাঁসি দেওয়া হবে, তাদেরকেও কি বিচারের আওতাধীন করা হবে? এরকম নানা প্রশ্ন সামনে আসছে। দর্শক, সব মিলিয়ে আপনার কি মনে হয়, আমরা কোন দিকে যাচ্ছি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন।